স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসের শুভেচ্ছা। আশা করি তোমরা ভালোই আছো। ইতিপূর্বে আমি আমার পরিচয় দিয়েছি। আমি উৎপল চন্দ্র বর্ধন, প্রভাষক হিসাব বিজ্ঞান, ইকো কলেজ ঠাকুরগাঁও। পূর্বে আমি তোমাদের হিসাব বিজ্ঞানের উপর একটি ক্লাস নিয়েছি, যে ক্লাসের বিষয় ছিল হিসাব বিজ্ঞান প্রশ্নপত্রের ধারা বা মান বন্টন। এবং গত ক্লাসে আমি তোমাদের হিসাব বিজ্ঞানের যে অর্থ বা হিসাব বিজ্ঞান কাকে বলে এই বিষয়টা সম্পর্কে ধারণা আমি দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে পারিনি। আজ আমি তোমাদেরকে সে বিষয়ে ধারণা দেব। তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, এবং যেহেতু তোমরা হিসাব বিজ্ঞান এই বিষয়টি সম্পর্কে অনেক শিক্ষার্থীর পূর্বের ধারণা নেই, কারণ উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে। বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীরা, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং যারা ব্যবসায়ে এসএসসি লেভেলে পাস করছে তারাও এই বিভাগে এসে ভর্তি হয়। কারণ এই উচ্চ মাধ্যমিকে আমাদের ব্যবসায় শিক্ষা শাখাটা 3 বিভাগের সমন্বয় ঘটে, যার কারণে এই বিষয়টি মানবিক বিভাগ এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছে একটু নতুন বিষয় মনে হয়, এবং অনেকে এটাকে জটিল বিষয় মনে করে, ভয় পায়। আজকে এই ধারণাগুলো তোমাদের আমি ভেঙে দেব। এই ধারণা ভেঙে দেওয়ার জন্য আজকে আমি তোমাদের যে হিসাব বিজ্ঞানের যে মূল থিমটা আমি তোমাদেরকে বোঝাবো, এবং এই বিষয়টা পড়লে কি উপকৃত হবে, তুমি ভবিষ্যতে কি কি শিখতে পারবে, জানতে পারবে, সেই সম্পর্কে আমি তোমাদের ধারণা দেব। যাই হোক, আমি চলে আসি আমার মূল পাঠে। বোর্ডে লক্ষ্য করো যে আমি লিখেছি যে হিসাব বিজ্ঞানের অর্থ কি, হিসাব বিজ্ঞান কাকে বলে। আরেকটা প্রশ্ন দিয়েছি লেনদেনের অর্থ কি, এবং 4 নম্বর প্রশ্ন দিয়েছি লেনদেন কাকে বলে। তো প্রথমে আসো আমরা হিসাব বিজ্ঞানের অর্থ সম্পর্কে জানবো। সুন্দরভাবে লক্ষ্য করো, তোমরা অনায়াসেই এই অনলাইন ক্লাসের মাধ্যমে এই বিষয় সম্পর্কে ধারণা পেয়ে যাবে। দেখো, লক্ষ্য করো, আমি এই বিষয়টার নাম লিখলাম বোর্ডে। এই বিষয়টার নাম হলো হিসাব বিজ্ঞান। এখানে 2টি শব্দ রয়েছে। শব্দ দুটি কি কি? একটা হলো হিসাব, আরেকটা শব্দ হলো বিজ্ঞান। তাহলে আমরা জানতে পারলাম যে হিসাব বিজ্ঞান শব্দটি 2টি শব্দের সমন্বিত রূপ। 2টি শব্দটা কি? একটা হলো হিসাব আর একটা হলো বিজ্ঞান। তা আমরা অনেকে জানি যে হিসাব শব্দের অর্থ কি। যে অনেকে বলে যে হিসাব মানে কি, অনেক চট করে বলে যে গণনা করা। তাহলে ওই আমরাও সেটা বলবো যে হিসাব শব্দের আবির্ভাবিক অর্থ গণনা। তাহলে বিজ্ঞান শব্দের আবির্ভাবিক অর্থ কি? বিজ্ঞান শব্দের আবির্ভাবিক অর্থ বিশেষ জ্ঞান। তাহলে সুতরাং তাহলে হিসাব বিজ্ঞান শব্দের আবির্ভাবিক অর্থ দাঁড়ালো কি? হিসাব বিজ্ঞান শব্দের আবির্ভাবিক অর্থ গণনার বিজ্ঞান।
বিজ্ঞান, অনেকে এটাকে বলে গণনা সম্পর্কিত বিজ্ঞান। তাহলে আমি তোমাদের প্রথম প্রশ্নটা দিয়েছিলাম যে হিসাব বিজ্ঞানের অর্থ কি। দেখো পড়ে লেখো যে হিসাব বিজ্ঞানটাকে আমরা দুটি শব্দে ভাগ করেছি, একটা হলো হিসাব আর একটা হলো বিজ্ঞান। তাহলে হিসাব শব্দের আবেদনিক অর্থটা হলো গণনা করা, আর বিজ্ঞান শব্দের আবেদনিক অর্থ হলো বিশেষ জ্ঞান। এই দুটি আবেদনিক অর্থের সমন্বিত রূপ হলো যে হিসাব বিজ্ঞান শব্দের আবেদনিক অর্থ হলো গণনার বিজ্ঞান বা গণনা সম্পর্কিত বিজ্ঞান। তাহলে আমরা যে বিষয়টা পড়ব এই বিষয়টার অর্থ জানতে পারব। এখন এই হিসাব বিজ্ঞান কাকে বলে এই সম্পর্কে আমরা জানব। হিসাব বিজ্ঞান কাকে বলে? সকল প্রকার আর্থিক লেনদেন লিপিবদ্ধ করার বিজ্ঞানকে হিসাব বিজ্ঞান বলে। খুব সংক্ষেপে আমি লিখেছি যে সকল প্রকার আর্থিক লেনদেন লিপিবদ্ধ করার বিজ্ঞানকে হিসাব বিজ্ঞান বলে। এটা হলো আমার হিসাব বিজ্ঞান কাকে বলে। সকল প্রকার আর্থিক লেনদেন, এই শব্দটা আমাদেরকে দুটি শব্দ, আর্থিক লেনদেন। এই আর্থিক লেনদেনটা কি এটা আমাদের জানতে হবে। শুধু আমরা সংজ্ঞাটা মনে রাখবো যে সকল প্রকার আর্থিক লেনদেন, তার মানে যেই লেনদেনগুলো অর্থের মাধ্যমে হয়ে থাকে। এখন লেনদেনটা কি এটা আমাদেরকে চিনতে হবে। যদি তুমি লেনদেন চিনতে পারো তাহলে মোটামুটি তোমার হিসাব বিজ্ঞানের যে বিষয়টা নিয়ে ধারণা চলে আসবে। সে সম্পর্কে আমি পরে বলছি। সকল প্রকার আর্থিক লেনদেন লিপিবদ্ধ করার বিজ্ঞানকে হিসাব বিজ্ঞান বলে। আমরা সংক্ষেপভাবে বলতে পারি, আমরা লিখেছিলাম কি হিসাব যোগ বিজ্ঞান। তার মানে হিসাব বিজ্ঞান যে পাঠ্যপুস্তকটা আছে এর মধ্যে কি আছে? হিসাব বিজ্ঞান রয়েছে, হিসাব রয়েছে। এই হিসাবগুলো বিজ্ঞানসম্মতভাবে রাখার কৌশলটাই হলো হিসাব বিজ্ঞান। তার মানে তোমার হিসাব বিজ্ঞান পাঠ্যপুস্তক রয়েছে, বিভিন্ন ধরনের হিসাব রয়েছে। এবং আমরা যে অফিস আদালত, যেটাকে বলে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, আধা সরকারি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে কি করা হয়? হিসাব রাখা হয়। তাই হিসাবগুলো কিভাবে রাখা হয়? যে বিজ্ঞানসম্মত উপায়ে প্রতিষ্ঠানের হিসাব রাখাটাকেই বলা হয় হিসাব বিজ্ঞান। এইভাবেও আমরা বলতে পারি। এখন আসো যে এই যে আমি লিখে রেখেছি যে লেনদেন, এই লেনদেন সম্পর্কে আমাদের জানতে হবে যে লেনদেন লিপিবদ্ধ করে। লেনদেনটা আসলে কি? যে আর্থিক লেনদেন লিপিবদ্ধ করে, তা লেনদেনটা লিপিবদ্ধ করে কি লিপিবদ্ধ করে? এটা কি? এই লেনদেন সম্পর্কে আমাদের ধারণা দরকার। ঠিক লেনদেনের অর্থটা তুমি এখন জানো যে লেনদেনটাকে আমরা যদি ভাঙাই, একটা হলো লেন যোগ দেন। তাহলে লেনদেন শব্দের তাকে যে লেন এবং দেন শব্দের, এই দুটো শব্দের আবিধানিক অর্থ হলো লেনদেন। লেন এবং দেন। কারণ লেন অর্থ হলো নেয়া, আর দেন অর্থ হলো দেয়া। লেন অর্থ হলো নেয়া আর দেন অর্থ হলো দেয়া। তাহলে আমরা যদি ঠিক হিসাব বিজ্ঞানের অর্থর মতো এটাকে ভাগ করি যে
হিসাব বিজ্ঞানটা হলো দুটি শব্দের সমন্বিত রূপ, ঠিক সেরকম লেনদেনটাও দুটি শব্দের সমন্বিত রূপ। লেন শব্দের আবিধানিক অর্থ হলো নেয়া, আর দেন শব্দের আবিধানিক অর্থ হলো দেয়া। তাহলে লেনদেন শব্দের আবিধানিক অর্থ হলো কি দাঁড়ালো? দেয়া এবং নেয়া। অনেকে এটাকে আদান প্রদানও বলে, অনেকে এটাকে গ্রহণ প্রদানও বলে, আবার ইংরেজিতে অনেকে বলে টেক মানে নেওয়া, গিভ মানে দেওয়া, এইভাবেও বলা যেতে পারে। তাহলে আমরা লেনদেনেরও অর্থ জানব। এখন লেনদেন কাকে বলে এটা সম্পর্কে জানব। তোমরা কথাটা আমার ভালো মতন শোনো যে লেনদেন কাকে বলে। আমি এটা বোর্ডে না লিখে তোমাকে বোঝায় বলতেছি যে অর্থের আদান প্রদানের ফলে, অর্থের আদান প্রদানের ফলে ব্যবসায়ে বা প্রতিষ্ঠানে, আমি কি কথাটা বলছি, ব্যবসা বা প্রতিষ্ঠানে, তোমার ব্যক্তিগত অর্থের লেনদেনের কথা কিন্তু বলি নাই, যে অর্থের আদান প্রদানের ফলে ব্যবসায় বা প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থার পরিবর্তন হয়। আর্থিক অবস্থাটা কি? অর্থ হয় কমবে বা বাড়বে, এই যে আর্থিক অবস্থার পরিবর্তনটা হয়। অর্থাৎ যদি কি সম্পদ, দায় ও মালিকানা সম্পদ, এই তিনটি জিনিস যদি প্রভাবিত হয় তাকে লেনদেন বলে। এখন আমি তোমাদেরকে পরিষ্কারভাবে বলি যে অর্থের আদান প্রদানের ফলে ব্যবসায়ের বা প্রতিষ্ঠানের তোমার যে আর্থিক অবস্থার পরিবর্তন হয়। আর্থিক অবস্থার পরিবর্তন বলতে তোমাকে বুঝিয়ে দিলাম, টাকা হয় প্রতিষ্ঠানে আসবে, না প্রতিষ্ঠান থেকে চলে যাবে, এই যে পরিবর্তনটা হয়। এবং এই পরিবর্তনটা আমি তিনটা শব্দের মাধ্যমে তোমাকে বুঝিয়েছি, সম্পদ ও দায় ও মালিকানা শব্দ। এই তিনটি সম্পর্কে আমি তোমাদের পরবর্তী ক্লাসে পূর্ণাঙ্গ ধারণা দেব, কারণ এই তিনটি শব্দের মধ্যে অনেক কিছু নিহিত আছে, গুরুত্বপূর্ণ অংশ। এই তিনটা জিনিস যে প্রভাবিত হয় তাকে বলা হয় লেনদেন। তাহলে এখন লেনদেন কাকে বলে এটা আমরা জানলাম, লেনদেনের অর্থ জানলাম। তাহলে এবার আমরা জানব যে লেনদেনের যে উৎপত্তিটা, এই সম্পর্কে আমাদের একটু জানা দরকার। আমাদের দৈনন্দিন জীবনে কোনো না কোনো ঘটনা ঘটে। এই ঘটনাগুলোর মধ্যে কিছু আর্থিক ঘটনা থাকে, কিছু অনার্থিক ঘটনা থাকে। যে আর্থিক ঘটনা, অনার্থিক ঘটনা, মানে আর্থিক ঘটনা মানে অর্থ সংক্রান্ত ঘটনা। যেমন ধরো তুমি প্রতিষ্ঠানের জন্য, তুমি মনে করো একজন প্রতিষ্ঠানের কর্মকর্তা, তুমি প্রতিষ্ঠানের জন্য বাজারে গিয়ে ধরো আমাদের যে কলম রয়েছে হোয়াইট মার্কার, এই মার্কার কলম প্রতিষ্ঠানের জন্য 50টি ক্রয় করে নিয়ে আসবে। এতে করে কি হলো? প্রতিষ্ঠানের একটা আর্থিক পরিবর্তন হলো। তুমি ক্রয় করতে যেয়ে তোমাকে কি করতে হয়েছে? অর্থ তাকে প্রদান করতে হয়েছে, এবং সে তোমাকে কি দিয়েছে? এই মার্কার কলমটা দিয়েছে। এই প্রদানটা, আদান প্রদানটাই হলো তোমার লেনদেন। তাহলে আমরা বুঝতে পারছি যে অর্থের আদান প্রদানটা হলেই হবে লেনদেন। এখন আসো এই লেনদেন সম্পর্কে বিস্তারিত আরো বলি। তার মানে লেনদেন হতে হলে সেটা অর্থের মাপকাঠিতে হতে হবে। আমি আজকে কলেজ থেকে বাসায় যাওয়ার পথে 10 কেজি চাউল কিনে নিয়ে বাসায় নিয়ে গেলাম, এতে করে কিন্তু আমার অর্থের আদান প্রদান ঘটলো, পণ্যের আদান প্রদান ঘটলো। এটা কিন্তু প্রতিষ্ঠানের আদান প্রদান ঘটেনি, এটা হলো আমার ব্যক্তিগত আদান প্রদান হয়েছে।
আমি যখন হিসাব বিজ্ঞান অঙ্ক করব তখন আমাকে মনে করতে হবে যে আমি প্রতিষ্ঠানের একটা অংশ, আমি প্রতিষ্ঠান ভেবেই লেনদেনগুলো চিহ্নিত করতে হবে। এখন লেনদেন সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত আর একটু কিছু বলবো। প্রতিটি লেনদেনেরই দুটি পক্ষ থাকে। প্রতিটি লেনদেনের কয়টি পক্ষ থাকে? দুটি পক্ষ। একটা পক্ষ হলো গ্রহণ করবে আর একটা পক্ষ হলো প্রদান করবে। আমি কি বললাম? প্রতিটি লেনদেনেরই দুটি পক্ষ থাকবে, একটা পক্ষ গ্রহণ করবে আর একটা পক্ষ প্রদান করবে। এই যে এই দুটি পক্ষ নির্ণয় করার পদ্ধতিটার নাম হলো দুতরফা দাখিলা পদ্ধতি। এখানে কিন্তু আমি গুরুত্বপূর্ণ অংশে চলে যাচ্ছি আস্তে আস্তে। আমি কি বললাম যে প্রতিটা লেনদেনের দুটা পক্ষ থাকবে, দুইজন ব্যক্তি ছাড়া তো আদান প্রদান হয় না। তার মানে প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকবে, একটা পক্ষ গ্রহণ করবে, একটা পক্ষ প্রদান করবে। তাহলে এই দুটি পদ্ধতিটার নাম হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি। এখানে আসলে দুতরফা দাখিলা পদ্ধতিটা কি? দুতরফা দাখিলা পদ্ধতিটা হলো হিসাব বিজ্ঞানের মূল সূত্র। দুতরফা দাখিলা পদ্ধতিটা কি বললাম? হিসাব বিজ্ঞানের মূল সূত্র। এখন আসো এই দুতরফা দাখিলা পদ্ধতি যে মূল সূত্রটা, এটার আবিষ্কারকটা কি তার সম্পর্কে একটু জেনে নিই। 1494 সালে লুকা পেসেলি নামেও একজন গণিত শাস্ত্রবিদ, যিনি এই দুতরফা দাখিলা পদ্ধতিটা আবিষ্কার করেন। আমি কি বললাম? 1494 খ্রিস্টাব্দে লুকা পেসেলি নামে একজন গণিত শাস্ত্রবিদ এই দুতরফা দাখিলা পদ্ধতিটা আবিষ্কার করেন এবং এই দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেকই হিসাব বিজ্ঞানের যে 10টি অধ্যায়ের অঙ্ক রয়েছে, এই 10টি অধ্যায়ের অঙ্ক এই সূত্রের আলোকেই প্রস্তুত করা হয়েছে। এমন একটা পদ্ধতি এই লুকা পেসেলি আবিষ্কার করেছেন যে পদ্ধতির মাধ্যমে, যে নিয়মের মাধ্যমে এখন গোটা বিশ্বের যে হিসাব নিকাশ, গোটা পৃথিবীর যে হিসাব নিকাশ এই পদ্ধতির মাধ্যমে রাখা। শুধু বাংলাদেশে যে লুকা পেসেলির এই দুতরফা দাখিলা পদ্ধতির হিসাবে হিসাব রাখা হয় তা কিন্তু নয়, বিশ্বের সকল দেশই। এই জন্য এটা হিসাব বিজ্ঞান নামকরণ এমনি করা হয়েছে না, এটা একটা ইন্টারন্যাশনাল সাবজেক্ট। এই সাবজেক্টের নিয়ম কানুন রীতি নীতি সব দেশই একই রকম, পার্থক্য শুধু ভাষাগত। আমি বাংলা ভাষায় কথা বলছি, আমি বাংলাদেশে বসবাস করি, আমি বাংলা ভাষায় হিসাব বিজ্ঞান পড়ছি। ভারতে যারা বসবাস করছে তারাও তাদের ভাষা হিন্দি, তারা কেউ হিন্দি ভাষায় ওই হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো করছে। বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় কথা বললেও তারা বিভিন্নভাবেই হিসাব বিজ্ঞানের ওই হিসাব সংরক্ষণ করে। এটা মূল জিনিস। এখন এই লুকা পেসেলি একটু পরিচয় দিই। লুকা পেসেলি হলো তোমার 1445 থেকে 1445 থেকে 1448 সালের মধ্যে জন্মগ্রহণ করে। এখন তোমার কাছে মনে হবে যে জন্মসালটা একটা নির্দিষ্ট থাকার কথা। আসলে লুকা পেসেলি যে জন্মগ্রহণ করেন তার সঠিক জন্মসালটা আবিষ্কৃত হয়, ধারণা করে নেওয়া হয় যে 1445 থেকে 1448 সালের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন। তার মৃত্যু সালটা আবার স্পষ্ট বইয়ে উল্লেখ করা আছে 19 জুলাই 1517। তার মানে লুকা পেসেলির জন্মসাল যদি তোমাদের বহুনির্বাচনীমূলক জ্ঞানমূলক কোনো প্রশ্ন থেকে থাকে, 1445ও থাকতে পারে, 46ও থাকতে পারে, 47ও থাকতে পারে, 48ও থাকতে পারে। এই চারটির মধ্যে যে সালটি থাকবে সেটি হবে তার লুকা পেসেলির জন্মসাল। তা আমরা ধরে নেব 1445ই ধরে করবো। আর 1517তে তিনি মৃত্যুবরণ করেন 19 জুলাই। তাহলে এই 1445 আর 1517 মধ্যে তার বয়স দাঁড়াচ্ছে প্রায় 70 বছর। এই লুকা পেসেলি জন্মস্থান হলো ইতালি। কোথায় বললাম? লুকা পেসেলির জন্মস্থান কোথায়?
ইতালি। তিনি প্রথমে দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেন এবং দুতরফা দাখিলা পদ্ধতি যে আবিষ্কার করেন প্রথম, সেই যে পুস্তকটা আবিষ্কার করেন সেই পুস্তকটার নাম ছিল সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। তাহলে এই দুই তরফা দাখিলা পদ্ধতিটা প্রথম যে পুস্তকে লেখেন সেই পুস্তকটার নাম হলো সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। এই পাঠ্যপুস্তকে তিনি দুতরফা দাখিলা পদ্ধতিটা প্রথম আবিষ্কার করেন। এখানে দেখো অ্যারিথমেটিকা মানে পাটিগণিত, জিওমেট্রিয়া জ্যামিতি। এখানে এই পাঠ্যপুস্তকে মোট 10টা অধ্যায় ছিল, তার মধ্যে বীজগণিতের অধ্যায় ছিল, পাটিগণিতের অধ্যায় ছিল, জ্যামিতির অংশ ছিল এবং হিসাব নিকাশের জন্য একটা অধ্যায় ছিল। হিসাব নিকাশটা অধ্যায়টা হলো 9ম অধ্যায়, ব্যবসা বাণিজ্য, যেটা ব্যবসা বাণিজ্যের জন্য। এই ব্যবসা বাণিজ্যের অধ্যায়টাতে তিনি এই দুতরফা দাখিলা পদ্ধতিটা প্রথমে উল্লেখ করেন। তাহলে আমরা জানতে পারলাম যে দুতরফা দাখিলা পদ্ধতিটা তোমার লুকা প্যাসিলি, যাকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়, তিনি আবিষ্কার করেন। তার যে প্রথম গ্রন্থটা ছিল হিসাব বিজ্ঞানের উপর লেখা, সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা, এবং 9ম অধ্যায়ে তিনি এই বইয়ে ব্যবসা বাণিজ্যের উপরে এই দুতরফা দাখিলা পদ্ধতিটা আবিষ্কার করেন। পরবর্তীতে এই দুতরফা দাখিলার পদ্ধতির উপরেই হিসাব বিজ্ঞানের বই রচিত হয়েছে আলাদা। তো যাই হোক, তাহলে আমরা জানতে পারলাম যে হিসাব বিজ্ঞান জানতে হলে লেনদেনটাকে তোমাকে জানতে হবে। লেনদেনটা কি এটা তোমাকে বুঝতে হবে। লেনদেন ছাড়া এই তোমার হিসাব বিজ্ঞানের যে আমরা হিসাব সংরক্ষণ করি সেটা অর্থহীন। এখন এই লেনদেন চেনার জন্য তোমাদের আগামী ক্লাসে আমি এই লেনদেন কীভাবে বের করতে হবে, কারণ লেনদেনটা বলছি আমি যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানা ধরনের ঘটনা হয়। এই ঘটনার মধ্যে কিছু আর্থিক লেনদেন আছে, কিছু অনার্থিক লেনদেন আছে। আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব আর্থিক লেনদেনটা, এই আর্থিক লেনদেনটা বের করার কৌশলটা আমি তোমাদের খুব সহজেই শিখাই দেব। এই কৌশলটা শিখতে পারলেই তোমার মনে করবা যে হিসাব বিজ্ঞানের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু। তাহলে আমি বলতে চাচ্ছি যে লেনদেনটাই হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি, যেটা তোমাকে মনে রাখতে হবে। লেনদেনটা কি হচ্ছে? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি, এবং এই লেনদেনটাই হলো হিসাব শাস্ত্রের হলো তোমার মূল বিষয়, যেটাকে অনেকে ইংরেজিতে বলে লাইফ অ্যান্ড ব্লাড। তারপরে আমি বুঝতে পারছি যে লেনদেনটা তুমি চিহ্নিত করতে শিখতে পারলেই তুমি হিসাব বিজ্ঞানের যে হিসাব নিকাশ সেটা করতে পারবে। প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, লেনদেন চিহ্নিত করা। লেনদেন চিহ্নিত করতে পারলে তুমি হিসাব করতে পারবে। হিসাব করার ফলে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবের যে অন্যান্য সংরক্ষণের যে কলা কৌশল সেগুলো শিখতে পারবে। এজন্য লেনদেনটা আমাদের শেখা জরুরি। যাই হোক, আগামী ক্লাসে তোমাদেরকে লেনদেন কীভাবে চিহ্নিত করতে হয়, কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়, এটা আমি তোমাদেরকে শেখাবো। তোমরা সকলে ভালো থাকো এবং আমাদের অনলাইন ক্লাসের যে ক্লাসগুলো নিয়মিত এগুলো দেখবে, কারণ হিসাব বিজ্ঞানটা হলো একটা সাইকেলের মতন। কারণ সাইকেলের যেহেতু একটা চলমান জিনিস, এটা যদি চলমান প্রক্রিয়ায় তুমি ক্লাসগুলো না দেখো তাহলে তুমি হিসাব বিজ্ঞানের সঠিকভাবে এগোতে পারবে না, তোমার কাছে মনে হবে ভয় লাগবে। তো যারা নিয়মিত হিসাব বিজ্ঞান চর্চা করবে এবং নিয়মিতভাবে ক্লাসগুলো দেখবে তাদের কাছে হিসাব বিজ্ঞানটা খুব সহজ মনে হবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।